আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, আমি কোনো ফায়দা জীবনে আমার নেই নাই, আমার কোনো ফায়দা নেওয়ার কোনো ইচ্ছাও নাই। কিন্তু পয়েন্টটা হচ্ছে, আমার যদি ফেলানির বডি যদি কাটা তারে ঝুলে, আমি কি কিছু বলবো না আমার লাগে। তো আমি বলছি আমার লাগে যে আমি দেখছি যে জনতার এই যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা গণজাগরণ মঞ্চ থেকে কিভাবে হাইজ্যাক্ট হয়ে অন্যদিক চলে গেল, এটা তারা বুঝুক কি না বুঝুক, আমার যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে আমি সেই বুঝে সেইভাবে লিখেছি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত আমি তারিক শো। একই সাথে অনুষ্ঠানটি দেখছেন স্বাধীন মিউজিক অ্যাপ সহ 5টি প্ল্যাটফর্মে। আমরা আজ যার সাথে কথা বলবো, আমাদের শিল্পীদের রাজনৈতিক দর্শন বা চর্চাটা কী হওয়া উচিত বা কোন পথে বাংলাদেশ এগুচ্ছে, সেই কথাগুলোই আমরা শিল্পীদের কাছ থেকে জানতে চাইছি, তাদের মতাদর্শ নিয়ে। আজ তেমনই একজন গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের আরাধ্য মানুষ, যিনি তার একটা জীবন যেমন সঙ্গীতে সমৃদ্ধ করেছেন, তেমনি শিল্পীদের কপিরাইট নিয়ে তার দীর্ঘ সংগ্রামে একটা পর্যায়ে নিয়ে এসছেন। তিনি আমাদের কিংবদন্তি হামিন আহমেদ। হামিন ভাই, কেমন আছেন? আমার নাম তানভীর তারেক। হ্যাঁ, আর নাম বললো না। ভালো আছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। ডিফারেন্সটা দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা হচ্ছে যে একটা আশা জেগে ওঠা। বাংলাদেশ তো স্বাধীনতার পর থেকে আশা করেই বুক বেঁধে আছে। তো এই আশার জায়গাটা পরিপূর্ণতা লাভ করবে কি না, তার যে এখনকার অবস্থাটা তুমি যেটা জিজ্ঞেস করলে, এটার উত্তর হবে যে ওই খুব ইগারলি অথবা খুব একটা দনমনার মধ্যে একটা কি হবে, মানে এরকম অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাটা এখন একটা ভর করছে, যেটা হয়তো না হলে বেটার হতো। বাট দেন 15 বছর পর যখন একটা পরিবর্তন এরকম আসে, হয়তো অনেক ধরনের পরিবর্তনই একসাথেই হয়। বাট যাই হোক, মুখ্য বিষয়টা হচ্ছে যে জনগণ, ছাত্র জনগণ, আমরা সবাই যে আশায় বুক বাঁধলাম, এটা যেন তার গন্তব্যস্থলে পৌঁছায়। একটা বিষয় নিয়ে আসলে পাবলিক ডোমেইনে আলোচনা হচ্ছে যে শিল্পী, গণমাধ্যম ব্যক্তি বা আমাদের সাংস্কৃতিক কর্মীদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশিত হওয়াটা জরুরি কিনা কিংবা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? আমি মনে করি কোনোভাবেই প্রয়োজনীয়তা নেই। নো। একটা আর্টিস্ট মিউজিশিয়ানের একমাত্র আইডেন্টিটি হবে তার মিউজিক্যাল ওয়ার্ক। এটা সর্বপ্রথম হতেই হবে। আমরা সবাই সব কিছু হতে পারবো না। এখন দ্বিতীয় ব্যাপারটাতে আসি, কিন্তু আমরা তো মাঝে মাঝে প্রকাশ করি। ম্যাটারটা হচ্ছে যখন আমরা প্রকাশ করি তখন এটা একটা কনসিয়াস সিটিজেন অফ বাংলাদেশ হওয়া উচিত, সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব। এখানে কোনো এজেন্ডা বা কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকাটা একটা শিল্পীর জন্য আই ডোন্ট থিঙ্ক ইজ ওয়ান ভেরি নেসেসারি। দুই হচ্ছে নাথিং মানে পজিটিভ টু অ্যাড, বিকজ ইউ হ্যাভ টু বি ইদার এ পলিটিশিয়ান অর এ মিউজিশিয়ান। আমি যদি মিউজিশিয়ান আর্টিস্ট হিসেবে আমার কথাই বলি, যদি 40 বছর পার করে আসি, হঠাৎ করে আমাকে এখন মানে বিকজ আমার একটা হয়তো নাম আছে, সবাই এরকম আমরা শুধু আমার কথা বলছি না, যারা যারা সেই ধরনের খ্যাতি এবং সেই ধরনের একটা ফলোয়িং আছে বলেই আমাকে নেমে যেতে হবে, আমাকে সেটা না। তবে আমরা সবাই বাংলাদেশের সিটিজেন, এটা মাথায় রাখতে হবে। তো যখন জীবন চালাতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, তখন একটা সিটিজেন হিসেবে কথা বলার অধিকার থাকা উচিত। দেশকে যদি আমরা ভালোবাসি, তাহলে দেশটা যখন একটা সমস্যার মধ্যে দিয়ে যায়, তখন কারেক্ট ডিরেকশনসের ব্যাপারে, এজেন্ডা না, মানে কার কোন পলিটিক্যাল এজেন্ডাতে কোন দিক যাবে সেটা না। রাইট নাও ফর এক্সাম্পল একটা কথার কথা বলি, আমার যদি এখন বলতে হয়, আমি প্রথমেই বলবো যে সার্বভৌমত্ব এবং
জানমালের নিরাপত্তা এটা ইনশিওর হোক, এটাই আমি বলতে চাইবো। কথা একটা বললাম, কেন অ্যাজ আ সিটিজেন বললাম, নট আমি কে কি এটা না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে যে আমি বললে রিচ হয়, মানুষ শোনে পরে, হোয়াট এভার ইট ইজ, বাট সেটা ঠিক আছে, বাট সেটা তো আরেকজন যে ন্যায্য কথা বলবে তারটাও হবে। কিন্তু আপনাদের জায়গাটা আসলে বড় ইনফ্লুয়েন্সের জায়গা, বিশাল তরুণ সমাজ আপনাদের উপরেই আসলে অনুসরণ করেন। সে জায়গায় আপনি বিগত 15 বছরে তো বিভিন্ন বাজার দর থেকে শুরু করে ট্রাফিক জ্যাম থেকে নানা বিষয়ে টুকটাক বিচ্ছিন্নভাবে লিখেছেন। একটা পর্যায়ে আসছে যে লেখালেখির ক্ষেত্রে একটা ভয়ের সংস্কৃতি জারি ছিল, সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি কি নতুন বাংলাদেশে বেসিক এই জায়গাগুলো কি চান বা কি জায়গায় দেখতে চান? দেখো, আমি যখন লিখেছিলাম বলেছিলাম, আমি জানি এক্স্যাক্টলি তুমি কি বলতেছো, আমি একটা সিটিজেন হিসেবে বলছিলাম। এবং তখন আমার যে ভয়টা ছিল, ওই ভয়টাই যে আশঙ্কার থেকে লিখেছিলাম, সেই আশঙ্কাটাই কিন্তু পরবর্তীতে ফলাও হয়। যখন আমি লিখেছিলাম কথার কথা, তখন ফর এক্সাম্পল গণজাগরণ মঞ্চ এখন কোথায়, টেক জাস্ট ওয়ান এক্সাম্পল। আমি যখন লিখেছিলাম তখন আমাকে গণজাগরণ থেকে থ্রেট করা হয়েছিল। ইমরান সরকার লিখেছিলেন, আমিন আহমেদের এই কথায় আমি খুব ব্যথিত হইলাম, তাকে আজীবন এরকম লিখেছিল। আই হ্যাড বিন সিভিয়ারলি, কিন্তু হোয়াট ডিড আই সে? আমি বলছিলাম যে তাদের যখন একটা কথা সবাই উঠা বসা করছে, তখন আমি বলছিলাম প্লিজ আইডেন্টিফাই ইউর সেলফ হু ইউ আর। আর 3 দিনের মধ্যে এইগুলো হচ্ছে কনসিয়াস সিটিজেন, ইউ ক্যানট, ম্যাটারটা হচ্ছে তুমি যদি কোনো এজেন্ডা না, আই এম নট, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, আমি কোনো ফায়দা জীবনে আমার নাই, আমার কোনো ফায়দা নেওয়ার কোনো ইচ্ছাও নাই। কিন্তু পয়েন্টটা হচ্ছে, আমার যদি ফেলানির বডি যদি কাটা তারে ঝুলে, আমি কি কিছু বলবো না, আমার লাগে তো আমি বলছি। আমার লাগে যে আমি দেখছি যে জনতার এই যে ইচ্ছা আকাঙ্ক্ষাটা গণজাগরণ মঞ্চ থেকে কিভাবে হাইজ্যাক্ট হয়ে অন্যদিক চলে গেল, এটা তারা বুঝুক কি না বুঝুক, আমার যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে আমি সেই বুঝে সেইভাবে লিখেছি। এবং আপনি শুরুর দিকে সেই বিষয়ে যখন মানুষ যখন তাদের কথায় লেফট রাইট করছে, তখন আমি সম্পূর্ণ ভিন্ন কথা বলেছি। আমি এটাও বলেছিলাম যে যখন নাস্তিক সে বিশ্বাস করে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন প্রকাশ্যে যখন আমাদের ইসলামিক ভ্যালিউ এবং আমাদের নবীজি সম্পর্কে যখন জাতা ভাষায় লিখেছিল, ইফ ইউ রিমেম্বার, তখন আমি গণজাগরণের ইমরান সরকারকে অ্যাড্রেস করে বলছিলাম যে আপনারা এটা নিন্দা জানাবেন না কেন, আর ইউ নট মুসলিম? কথা হচ্ছে সেই কথাটা যে আমি তুলেছি সেটা কিন্তু মানে এখন ইসলামিস্ট কোনো এজেন্ডা নিয়ে না। অ্যাজ আ মুসলিম, ইসলাম বিং মাই রিলিজন, আমার কাছে খারাপ লাগছে যে এটা কী করে সে কথা উচ্চারণ করতে পারে। তো আমি একটা কনসিয়াস সিটিজেন হিসেবে তখন জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি, তাতে আমি হয়ে গেছি শত্রু। 15 বছর একটা স্টেট লেভেলে কোনো কিছু না আইডেন্টিফাইড এন এটসেট্রা। তো যে গভর্নমেন্ট গেল, ওই গভর্নমেন্টই তো পরে বুঝতে পারলো কি পরবর্তীতে আসলে যে একটা আমাদের নেইবারিং মোর পাওয়ারফুল কান্ট্রি যে আমাদেরকে গ্রিপ করতে চাচ্ছে, এ বিষয়ে কি টেনশন ছিল না বাংলাদেশের? পরবর্তীতে প্রথম 10 বছরে না হলেও পরবর্তীতে কিন্তু টেনশন এসছিল। তো তোমার কোয়েশ্চেন যেটা করলা, সেটার উত্তরটা হচ্ছে, যা কিছু লিখেছিলাম বলেছিলাম, আই এগেইন মেনটেন অ্যাজ আ সিটিজেন, আই এম নট আ পলিটিশিয়ান, আমি কাউকে ফেভার করার জন্য কিছু বলি নাই। আর এখনকার পরিপ্রেক্ষিতে কি হবে, এখানেও আমার যেটা বলার এটাই বলবো আমি। যদি কোনো ভুল কথা, তবে তুমি যেটা বলছো যে আমাদের একটা পাওয়ার থাকে যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মিউজিশিয়ানরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় সে যেটা সেখান থেকে সে, হ্যাঁ আছে এরকম রিজন, বন্দুক হাতে গুলি করলো কি না করলো সেটা আলাদা কথা, কিন্তু সে গানের মাধ্যমে করে। জর্জ হ্যারিসন কনসেপ্ট ফর বাংলাদেশ নিউ ইয়র্কের করেছিল, বিশাল কন্ট্রিবিউশন, ইট হ্যাড এ হিউজ এফেক্ট। তারপরে সে যে ফান্ডটা রেইজ হয়েছিল, এটা শরণার্থীদের জন্য দিয়েছিল।
মিউজিশিয়ানরা এভাবেই কাজ করে। ফ্লাড এইড না, আমি বলবো লাইভ এইড যে 3 দিন ব্যাপী 3 কন্টিনেন্ট ধরে হলো, লাইভ এইডটা কী ছিল? মিউজিক ছিল, কিন্তু লাইভ এইড ছিল ফর আফ্রিকা। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো আমরা এই আন্দোলনটার কথাই বলি, আমরা কখন সোচ্চার হতে চাই, কখন সোচ্চার হব, কি করলে আমরা মনে করি এটা ঠিক বা আমি মনে করি এটা ঠিক, সেটা তো তাকে সেই স্বাধীনতাটা দিতে হবে।